ফেব্রুয়ারি 2026 সকাল 6:45 একটা ফাইটার জেট ইসরায়েলের কোনো এক গোপন এয়ারবেস থেকে রওনা দেয়। এই ফাইটার জেটে এমন একটা মিসাইল লাগানো ছিল যা 1000 কিলোমিটার দূর থেকে ডাইনিং টেবিলে বসে থাকা কোনো এক ব্যক্তিকে বা যে কোনো কিছুরে ইজিলি টার্গেট করতে পারে। ফাইটার পাইলটকে স্পষ্ট নির্দেশ দেওয়া ছিল যে তোমাকে কয়েক ঘন্টা উড়ে ইসরায়েল আকাশসীমায় ঢুকতে হবে এবং ঠিক 9:50 তেহরানের পাস্তর স্ট্রিটের একটা ভবনে মিসাইল নিক্ষেপ করতে হবে, দেন চুপচাপ ইসরায়েলে ফিরে আসবা। আসলে এই ভবনটার মধ্যে একটা বৈঠক চলছিল যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, দেশের শীর্ষ বেসামরিক ও সামরিক বেসামরিক সরকারি যত সব ব্যক্তিবর্গ আছে তাদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। আর এটাই ছিল ইসরায়েল ও আমেরিকার জন্য একটা সুযোগ। একসাথে পুরো ইরানের নেতৃত্বের সবাই সিম্পলি বড় বড় টপ সবাইকে একসঙ্গে মেরে ফেলা। আর এই সুযোগ যদি মিস হয়ে যাইতো তাহলে এই সুযোগ হয়তো বা আবারও সেম ক্যাটাগরিতে এতগুলো বড় বড় ব্যক্তি একসাথে মিটিং করতেছে এভাবে আর হয়তো পাওয়া যাইতো না। তাদের জন্য এটা ছিল অত্যন্ত একটা গোল্ডেন অপরচুনিটি। সব কিছু প্রপার পরিকল্পনা অনুযায়ী চলতেছিল। এটাই ছিল তাদের জন্য সেই সারপ্রাইজ এলিমেন্ট যার জন্য আমেরিকা অপেক্ষা করছিল। কারণ একবার যদি এই সারপ্রাইজ শেষ হয়ে যেত, তারা যদি মিশন কমপ্লিট করতে না পারতো, তাহলে ইরানের নেতা তিনি আবার আন্ডারগ্রাউন্ড প্রাণকারে চলে যেতেন আর বাকি নেতৃত্ব ছড়িয়ে পড়তো। আর তখন তাদেরকে খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে যেত যে একলগে এতগুলো মানুষকে এক্সিকিউট করা। আমেরিকা এবং ইসরায়েল ইরানের নেতৃত্বের এই সুযোগে অপেক্ষাতে ছিল। তারা এই সুযোগ প্রপারলি কাজে লাগাইছে। যে যে প্রথম হামলাটি ছিল, যেখানে হামলাটা ছিল অনেক নির্ভুল এবং মারাত্মক, যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ 40 জন বড় বড় শীর্ষ ইরানি কমান্ডার নিহত হন। এদের মধ্যে ছিল ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসির শীর্ষ কমান্ডার। আর এই হামলার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্বীকার করেন যে এই এক্সিকিউশনের পর তার মাথায় যে 2-3 জন ব্যক্তি ছিল যে খামেনির পর সে তাদেরকে প্রাইম মিনিস্টার হিসেবে বসাবে সো কল্ড, তো তিনিও সেই 2-3জনও এই যে হামলাটা হয় এবং যারা নিহত হয় তারাও এর মধ্যে ছিল। তো কয়েকদিন ধরে পুরো বিশ্বে একটা প্রশ্ন অনেক বেশি তোলপাড় করতেছিল যে হামলাটা কেমনে করলো তারা। ইসরায়েল এবং আমেরিকা তারা কীভাবে জানলো যে তারা এই টাইমে এতটাই কোন জায়গায় এক্স্যাক্টলি কীভাবে এই বৈঠকগুলো করতেছে, এই ইনফরমেশনগুলো কেমনে কীভাবে পাইলো। এই গোয়েন্দা তথ্যগুলা সংগ্রহ করা এটা ছিল অপারেশনের একটা জাস্ট একটা অংশ। হাজার হাজার কিলোমিটার ধরে ওই যে ফাইটার জেটটা আসতেছে তার কাছে জাস্ট অল্প সময় ছিল যে এই প্ল্যানটা এক্সিকিউট করা। এমনটা না যে অনেক সময় ছিল দেখে শোনা ভালো না, এক্স্যাক্টলি এত নিপুণভাবে অপারেশনটা এক্সিকিউট করা হয়েছে, এত সুন্দর প্ল্যানিং করা হয়েছে। তো বোম ফেলার জন্য জাস্ট একটা ছোট্ট সময় সুযোগ ছিল। সেই ফাইটার জেটকে শুধুমাত্র টাইম সময় বা জায়গা এই দুটো মাথায় রাখতে হবে না, আরেকটা জিনিস আছে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রাশিয়ার তৈরি করা এয়ার ডিফেন্স, তাকেও ফাঁকি দিতে হবে। এই তিনটা জিনিস ফাঁকি দিয়ে শত্রুর যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে হবে, যাতে করে কোনো কারণে যদি তারা টের পায় যে হ্যাঁ তাদের উপর আক্রমণ চলতেছে, তাদের উপর এগিয়ে যাচ্ছে, তাহলে তারা যেন আর অন্য কোনো থার্ড পার্টিরে, তৃতীয় কোনো ব্যক্তিরে বা যে কোনোভাবে কারোর যেন জানাতে না পারে, জাস্ট খবর যেন কোনোভাবে কোনো জায়গায় পৌঁছতে না পারে। তো তারা লিটারেলি সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। পুরো ব্যাপারটা কেমনে হয়েছে, কীভাবে তারা এক্সিকিউট করছে, কেমনে তারা সফল হইল, এই পুরো অপারেশনটা আজকে আমরা এই এপিসোডে আলোচনা করব। আর এই একটি হামলা মধ্যপ্রাচ্যের সংখ্যা বদলে দিতে পারে, হয়তো ইতিহাস বদলে দিতে পারে। আর এই হামলার মাধ্যমে শুরু হয় নতুন আমেরিকা ইরানের একটা যুদ্ধ। এই যুদ্ধ শেষ হবে কিনা জানি না, বাট এমনি শুরু হয়েছে। এখানে দেখব সিআইএ এবং মোসাদ কিভাবে ইরানের ভেতরে ঢুকে গেছে। আজ বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মোসাদের
অপারেশন দেখে তারা নোটস নিচ্ছে কেমনে তারা এত সুন্দরভাবে প্ল্যানটা এক্সিকিউট করলো। আজকের পর্বে আমরা এটাও দেখব যে আমেরিকা ও ইসরায়েল কিভাবে উইথ ফাইটার জেট কিভাবে তারা যুগের পর যুগ বিভিন্ন ধরনের অপারেশন করে আসতেছে। আসলে এই হামলার প্রস্তুতি বহু বছর আগে থেকে শুরু হয়েছে। তো বিশ্ব জানতে পারে যে 26 সালের 28 ফেব্রুয়ারিতে অফিসিয়ালি আমেরিকা ইরানের যুদ্ধ শুরু হয়, কিন্তু গোপনে এই লড়াই বহু শতাব্দী আগে থেকেই বহু বছর আগে থেকে শুরু হয়েছে। হামলার পর ফিনান্সিয়াল টাইমের একজন সাংবাদিক ইসরায়েলের কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন তারা কিভাবে নির্ভুলভাবে এই ইরানের নেতৃত্বকে টার্গেট করলো। তো তারা সিম্পলি উত্তর দেয়, তাদের উত্তরটা হলো এমন যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তেহরানকে ঠিক এমনভাবেই চেনে যেমনটা তারা জেরুজালেমকে চেনে। আসলে গত 10 বছর ধরে ইসরায়েল তেহরানের ট্রাফিক ক্যামেরাগুলোর ফিড হ্যাক করেছিল, আর এই ক্যামেরার রেকর্ডিংগুলো ইনক্রিপ্টেড অবস্থায় তেল আবিব এবং দক্ষিণ ইসরায়েলের সার্ভারে চলে যেত। মোসাদ এবং ইউনিট 8200 এজেন্টরা যারা আছে তারা তেহরানের প্রত্যেকটা রাস্তায় নজর রাখতো। নেতৃত্বে প্রত্যেকটা যে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা নেতার রিয়েল টাইম যে কি করতেছে না করতেছে তারা ট্র্যাক করতো। একটা ক্যামেরা বাস্তু স্টুডিও লাগানো ছিল। বাস্তু স্টুডিও বলতে আমরা ভিডিওর প্রথমে বলছি যে যেখানে অ্যাকচুয়ালি আরেকটা হয়, যেখানে ইসরায়েলের নেতা সব অন্যান্য আরও নেতারা একসঙ্গে মিটিং করতেছিল। তো সেখানে ক্যামেরা লাগানো ছিল। ক্যামেরার অ্যাঙ্গেল ছিল বেশ মজার। তারা অ্যাকচুয়ালি পার্কিং স্পেসের দিকে তাক করে সে ক্যামেরাটা রাখা হয়েছিল অ্যাকচুয়ালি। এখানে অ্যাকচুয়ালি ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ব্যক্তিগত দেহরক্ষী বা ড্রাইভারের গাড়ি পার্ক করা ছিল, মানে তারা অ্যাকচুয়ালি গাড়ি পার্ক করতো অ্যাকচুয়ালি যেখানে। এখান থেকে ইসরায়েল বিশ্লেষকগণ তারা কি করে, খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বা নেতাদের ড্রাইভার ও দেহরক্ষীর প্রোফাইল তৈরি করতে থাকে। তারা অ্যাকচুয়ালি তাদের মনিটর করা শুরু করে দেয়, কে কার সাথে থাকে, কার দৈনন্দিন রুটিন কী, কে কতগুলা গাড়ি নিয়ে আসে, কখন তারা এখানে আসে, যাওয়া আসি করে। এসব বিষয়ে ইসরায়েলি গোয়েন্দাদের বিস্তারিত তাদের কাছে তথ্য ছিল আসলে। তো গোয়েন্দা জগতের এটারে একটা নাম আছে, তারে বলে প্যাটার্ন অফ লাইফ অ্যানালাইসিস। এটার মানে হলো লক্ষ্যবস্তুর দৈনন্দিন জীবনের প্যাটার্ন এত বিস্তারিতভাবে জানা যে শুধু তার ডেটা দেখেই আপনি তার ডেটার উপর ডিপেন্ড করে আপনি তার লাইফ যে কী কেমন পুরোটা জেনে ফেলতে পারবেন। ওটাই ভালোভাবে চিনবেন জাস্ট ডেটার উপর বেস করে যে তার আশেপাশের মানুষ বা তার পরিবারের মানুষজনও তাকে এতটা ভালোভাবে চিনবে না, চেনে না। সো ইসরায়েলের এলিট সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট 8200 এই কাজে খুবই দক্ষ উঠছে তারা অ্যাকচুয়ালি। তো ট্রাফিক ক্যামেরা ছাড়াও ইউনিট 8200 এভরিথিং তারা রেকর্ড করা শুরু করে, যে তাদের কথোপকথন, লোকেশন, মেটাডাটা, কল রেকর্ডিং, কে কাকে ফোন করতেছে, কখন করতেছে, কতক্ষণ ধরে কথা বলতেছে, কেন বলতেছে, তারা এভরিথিং রেকর্ডিং করা শুরু করে দেয় অনেক আগে থেকে, প্রায় 10 বছর আগে থেকে। আর ইনিশিয়ালি এমন মনে করেন না 10 বছর ধরে এত ডেটা, এত কথোপকথন, এগুলো কে দেখতেছে বসে বসে, কে এগুলো মনিটর করতেছে বা কে এগুলো রেকর্ড হচ্ছে অবভিয়াসলি, কে এগুলো দেখতেছে, আসলে কেউ বসে বসে দেখতেছিল না, কেউ না। তো অ্যালগোরিদমের দ্বারা গাণিতিক সোশ্যাল নেটওয়ার্কিংয়ের থ্রুতে এগুলো অ্যাকচুয়ালি বিশ্লেষণ করা হতেছিল। বিলিয়ন ডেটা পয়েন্ট, প্রতিটি সংযোগ, প্রতিটি অস্বাভাবিক নড়াচড়া, সব কিছু অ্যালগোরিদমে বিশ্লেষণ করা হচ্ছিল অ্যাকচুয়ালি। আর এরই মধ্যে যদি জাস্ট সিম্পলি কোনো অস্বাভাবিক কিছু দেখা যায় তখন তারা সেটাকে ইন্ডিকেট করতেছিল, চিহ্নিত করতেছিল যে আচ্ছা এখানে দেখো কিছু একটা হইতেছে যারা স্বাভাবিক না। পুরো সিস্টেমের লক্ষ্য ছিল মাত্র একটা, যে একটা টার্গেট লিস্ট তৈরি করা। আর এই সব কিছু করার পর 28 ফেব্রুয়ারি সকালে এই তালিকা থেকেই জানা যায় যে
অনেক গুরুত্বপূর্ণ মানুষ এক জায়গায় জড়ো হতে যাচ্ছে। মধ্যে সিআইএ নিশ্চিত তথ্য পায় যে রবিবার সকালে ইরানের শীর্ষ নেতারা একসঙ্গে বৈঠক করতে যাচ্ছে। খামেনি নিজে সেখানে থাকবে। সিআইএ এই তথ্যকে বলেছিল হাই ফিডেলিটি ইন্টেলিজেন্স, মানে খবরটা খুবই নির্ভরযোগ্য। এই সব তথ্য ইসরায়েলের সঙ্গে শেয়ার করা হয় এবং এই বড় একটা হামলার পরিকল্পনা করা হয়। আর লক্ষ্য ছিল এই হামলাটা এতটাই মারাত্মক হবে যে ইরান প্রথম দিনেই সিম্পলি হাঁটু করে বসে পড়বে। এখানে সামান্য ভুলও বড় একটা ক্ষতির কারণ হতে পারে। তাই হামলা করার আগে তাদেরকে 3টি বিষয় নিশ্চিত হতে হবে। প্রথমটা হলো টার্গেট কনফার্মেশন। আয়াতুল্লাহ খামেনি কোনো সাধারণ লক্ষ্য ছিল না। তিনি ছিলেন ইরানের সবচেয়ে সুরক্ষিত ব্যক্তি। সপ্তাহের পর সপ্তাহ তার কোনো উপস্থিতি থাকতো না, যেন হঠাৎ গায়েব হয়ে গেছে তিনি। তাকে কেউই নিশ্চিতভাবে জানতে পারতো না যে তিনি কই আছে। 28 ফেব্রুয়ারি সকালে তিনি বাংকারে ছিলেন না। কেন তিনি সেখানে ছিলেন না এটা পরিষ্কারভাবে অ্যাকচুয়ালি জানা যায় না। অনেক আলোচনা আছে। হয়তো ইরানের নিরাপত্তা বাহিনী ভেবেছিল নিউক্লিয়ার আলোচনা এখনো চলছে, তাই সরাসরি হামলার সম্ভাবনা নাই। কেউ মনে করে আমেরিকার সম্ভাব্য হামলার কারণে এই বৈঠকটা অনেক জরুরি ছিল, তাই পিছিয়ে দেওয়া হয় নাই। কেউ কেউ এই বিষয়টার সর্বোচ্চ নেতার শেষ ভূ হিসেবে দেখতেছেন। সেই দিন খামেনি বাংকারে ছিলেন না, তিনি তার অফিসে ছিলেন। এটা ইসরায়েল জেনে যায়। জানার পর 2 জন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা এই তথ্যটি পৌঁছায় যে 28 ফেব্রুয়ারি সকালে খামেনি এক্স্যাক্টলি কই থাকবে। ফাইন্যান্সিয়াল টাইমের তথ্য অনুযায়ী সিআইএ এর কাছেও মানবকৃত তথ্য ছিল। ইরানের নেতৃত্বের ভিতরে কোনো একজন ছিল যে ইনিশিয়ালি সব তথ্য লিক করতেছিল। ইনিশিয়ালি প্রত্যেকটা মিশন ইনিশিয়েট করার জন্য তাদেরকে যে মানে তারা কখনো 100% মেশিনের উপর ডিপেন্ড হতে পারবে না, তো তাদের হিউম্যান সিগন্যাল দরকার। তো যখন তারা হিউম্যান সিগন্যালটা পায় ওই ইরানের বড় বড় নেতৃত্বের মাঝে কোনো একজনের দ্বারা, তখন তার 100% শিওর হয় আচ্ছা এক্স্যাক্টলি এইখানে আয়াতুল্লাহ খামেনি অবস্থান করতেছে। তার লোকসান এটাই। এবার দ্বিতীয় পয়েন্টটা দরকার যে সব সতর্কবার্তা বা অ্যালার্ট বন্ধ করে দেওয়া। পাস্তর স্ট্রিটের কাছে প্রায় 1 ডজন মোবাইল টাওয়ার ছিল। তো ইসরায়েলের সাইবার ইউনিটে সেখানে খুব সূক্ষ্ম অপারেশন চালায়। ইসরায়েলের সাইবার ইউনিটের গ্রুপটা আছে। প্রত্যেকটি টাওয়ারের কিছু নির্দিষ্ট অংশ টার্গেট করা হয় এবং যাতে করে নেটওয়ার্ক পুরো বন্ধ না হয়ে যায় তার এটাও মেকশিওর করে, যাতে করে কোনো সন্দেহ না থাকে। যদি কল করে তাহলে হয়তো বা সে রিংই যাবে না, বা রিং ব্যস্ত দেখাবে, বা কল কেটে যাবে। অনেক জরুরি ছিল, কারণ সেদিন সকালে কেউ যদি এটা জেনে যাইতো তাহলে সবাই সতর্ক করে দিবে, তখন মিশন ফেল হয়ে যাবে। ইসরায়েল থেকে উড়ে আসা ওই ফাইটার জেটটা বোমা ফেলা পর্যন্ত ইসরায়েলের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে অদৃশ্য যোগাযোগের মানে ব্ল্যাক আউটে রাখা হয়েছিল অ্যাকচুয়ালি। এই 2টি বিষয় সামলানোর পর আসে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, স্ট্রাইক প্যাকেজ। ইসরায়েলের জেটগুলো ভোরেই উড়ে গিয়েছে, মানে রওনা দিয়েছিল অ্যাকচুয়ালি। হাজার হাজার কিলোমিটার উড়ে তারা ইরানের আকাশ সীমার কাছে পৌঁছায়। তাদের লক্ষ্য ছিল ইরানের এয়ার ডিফেন্সের বাইরে থেকেই নির্ভুলভাবে হামলা করা। এই ইসরায়েলি প্রিসিশন মিসাইল প্রায় 1000 কিলোমিটার দূর থেকেও একটা ছোট্ট ঘরকে নির্ভুলভাবে টার্গেট করতে পারে। এয়ার ডিফেন্স সর্বোচ্চ রেঞ্জের বাইরে থেকেই তারা মিসাইল নিক্ষেপ করে। ইসরায়েলি কমান্ডো থেকে সবুজ সংকেত পাওয়ার পর পাইলট পাস্তুর স্ট্রিটের কম্পাউন্ডের দিকে একের পর এক 30টা প্রিসিশন মিউনিশন ছুড়ে দেয়। সন্ধ্যার মধ্যেই ইসরায়েলি গোয়েন্দারা খবর পায় খামেনি আর জীবিত নেই। তার সঙ্গে সেই বৈঠকে উপস্থিত সব লক্ষ্যবস্তু শেষ হয়েছে। যদি খামেনির উপর হামলার পরিকল্পনা শুনে আপনি অবাক হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন মোসাদ ও সিআইএ জন্য এটা প্রথম ঘটনা নয়। খামেনির মৃত্যু এবং এই নতুন খোলা যুদ্ধ আসলে বহু দশক ধরে চলে আসতেছে, মানে বহু দশক ধরে এদের একটা গোপন ষড়যন্ত্র একটা অংশ। এই ছায়াযুদ্ধ আসলে বহু বছর ধরে ইরানকে ভিতরে ভিতরে দুর্বল করার চেষ্টা করছে, করে আসতেছে অ্যাকচুয়ালি। কখনো কখনো পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে,
কখনো কোনো জেনারেল হত্যা করা দিছে, কখনো আবার সিআইএ সমর্থিত প্রতিবাদীদের অভ্যুত্থানের চেষ্টা। কিছু ঘটনা খবরের শিরোনাম হয়েছে, আবার কিছু ঘটনা হয়তো আমরা কিছুই জানি না। 20 সালের নভেম্বরে তেহরানের বাইরে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান স্থপতি মোহসেন ফাখরিজাদি একটা হাইওয়েতে গাড়ি চালাচ্ছিলেন। খবরে বলা হয় একটা ইসরায়েল পরিচালিত রোবটিক বন্দুক তার দিকে গুলি চালায়। হ্যাঁ, কোনো রোবট না, একটা এআই নিয়ন্ত্রিত রোবট। ফাখরিজাদের মৃত্যু ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য বড় ধাক্কা ছিল। এর আগে 2010 সালে জানুয়ারিতে ডক্টর মাসউদ মোহাম্মদকেও রিমোট কন্ট্রোল বোমাতে হত্যা করা হয়। 2010 নভেম্বরে দুই জায়গায় দুই গাড়িতে হামলা হয়। মোটরসাইকেলে আসা এজেন্টরা গাড়িতে চুম্বক বোমা লাগিয়ে দেয়, আর যেমনটা এখন আমরা সিনেমায় দেখি। 2012 সালের জানুয়ারিতে একই কৌশলে হামলা করা হয়। এইভাবে ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের টার্গেট করা হতো। ইরান এসবের জন্য ইসরায়েল ও মোসাদকে দায়ী করে। পরে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করে, হ্যাঁ, এর পিছনে মোসাদই ছিল, শুধু হত্যাকাণ্ড চালায় না। আসল খেলা আরও বড়। 2000-এর দশকের মাঝামাঝি থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাইবার হামলা চালাচ্ছিল, যাকে বলে অপারেশন অলিম্পিক গেমস। এই হামলায় ব্যবহার করা হয় স্টাক্সনেট নামের একটা কম্পিউটার ওয়ার্ম। এটি নাতানজ পারমাণবিক স্থাপনায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই ওয়ার্মটি তৈরি করেছিল আমেরিকা ও ইসরায়েল একসাথে। আর এটা সাধারণ হ্যাক ছিল না। স্টারনেক্স তৈরি করা হয়েছিল বাস্তবে যন্ত্রপাতি ধ্বংস করার জন্য। ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজগুলো নির্দিষ্ট গতিতে ঘোরে, পর্যাপ্ত গতিতে ঘোরে জিনিসগুলো। এই স্টাক্সনেট দিয়ে সেগুলোর গতি এত বাড়িয়ে দেওয়া হয়েছিল যে সেগুলো ভেঙে পড়ে। আর বছরের পর বছর ধরে এই অপারেশনের প্রায় 1000 সেন্ট্রিফিউজ ধ্বংস হয়। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কয়েক মাস, হয়তো কয়েক বছর পিছিয়ে যায়। সো স্টাক্সনেট হামলায় সবচেয়ে বড় বিষয় ছিল, প্রথমে ইরান এটা বুঝতে পারেনি। তারা মনে করছে টেকনিক্যাল ইরর বা মেশিন অন্য কোনো কিছু হয়েছে। তারা বুঝতে পারে না যেটা তাদের পরিকল্পিতভাবে সাইবার অ্যাটাক হয়েছে। আর যখন তারা আসল বিষয়টা বুঝতে পারে তখন সেটা অনেক দেরি হয়েছে। আসলে 2020 সালের জুলাই স্টাক্সনেট প্রকাশের 10 বছর পর নাতঞ্জ আবার হামলা শিকার হয়, যা পুরো সেন্ট্রিফিউজ অ্যাসেম্বল হল ধ্বংস করে দেয়। আর এই তালিকায় সবচেয়ে সাহসী অপারেশনটি ঘটে 2018 সালের জানুয়ারিতে। মোসাদ যেটাকে বলা হয় হাইস্ট অফ দ্য সেঞ্চুরি। এই অপারেশনে 2 ডজন ইসরায়েলি এজেন্ট রাতে তেহরানের একটা গুদামে ঢোকে। তারা 50,000 পৃষ্ঠার নথি এবং 150 এর বেশি সিডি চুরি করে নেয়। এগুলোর মধ্যে ছিল ইরানের AMAD প্রজেক্টের গোপন তথ্য, যেখানে পারমাণবিক ওয়ারহেডের নকশা, ছবি, পরিকল্পনা সবই ছিল। আসলে একই রাতের মধ্যেই মোসাদ এজেন্টরা ট্রাকে করে সবকিছু তারা চুরি করলো, তারা নিয়ে ইরান থেকে বের হয়ে যায় একই রাতে, মাত্র 24 জন। আর দুঃখের বিষয় হলো ইরান তখন সে জানতে পারেনি। কয়েক মাস পরে নেতানিয়াহু লাইভ টিভিতে সেই নথি দেখানোর পরই বিষয়টা জানা যায়। তিনি এগুলোকে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে উপস্থাপনা করেন। এসব ঘটনা আমাদের একটা বিষয় বলে যে গত 20 বছরে ইসরায়েলের শুধু ইরানের নিরাপত্তা ভেঙে ফেলে নাই আসলে, বরং ইরানের ভিতরে ইরানের বিরুদ্ধে একটা পুরো নেটওয়ার্ক তৈরি করে। একটা দীর্ঘমেয়াদী সমন্বিত অভিযান। এটাই হলো শ্যাডো ওয়ার অ্যাকচুয়ালি। আজকাল ইন্টারনেটে একটা খুব ভাইরাল কথা আসছে যে যখন 3 জন ইরানি নেতা একসাথে বসে কথা বলে, তার মধ্যে 2 জন মোসাদের এজেন্ট। একদিকে মোসাদ ও সিআইএর দক্ষতা, অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের দ্বিচারিতা, হিপোক্রেসি। বিশ্বকে বলা হচ্ছে যে এসব অপারেশন করা হচ্ছে বিশ্ব নিরাপত্তার জন্য, যাতে ইরান পারমাণবিক বোমা বানাতে না পারে। অন্যদিকে ইসরায়েল নিজস্ব পারমাণবিক বোমা আছে, গাজা ধ্বংসযোগ্য চালাচ্ছে তারা, কিন্তু সেগুলো কোনো সমস্যা না। আমেরিকা বলে
তারা ইরানে গণতন্ত্র আনতে চায়। কিন্তু মজার বিষয় হলো, মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্ররা কি সত্যিই গণতান্ত্রিক দেশ, নাকি সেগুলো রাজতন্ত্র যেগুলো আমেরিকার নিয়ন্ত্রণে? যদি কেউ আমেরিকার বিরুদ্ধে যায়, আমেরিকা সেটা মেনে নেবে না। 60 বছর আগেও নেয়নি, আজও নেবে না। এর কারণে আমেরিকা 1953 সালে এই ছায়াযুদ্ধ শুরু করে। ইরানের কেউ পারমাণবিক অস্ত্র বানানোর কথাও ভাবেনি। সেই সময় ইরানের দরকার ছিল একটা জিনিস, গণতন্ত্র। 1953 সালে প্রথমবার সাধারণ মানুষ গণতান্ত্রিক সরকার ক্ষমতা আনে এবং শাহকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। শাহ বলতে ওই টাইমে যে ছিল ক্ষমতায়, সেই সরকারের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক। ক্ষমতায় এসেই তিনি ইরানের তেল শিল্প জাতীয়করণ করে, ন্যাশনালাইজ করে, মানে এটা সিদ্ধান্ত নেন। ব্রিটিশ পেট্রোলিয়াম জাতীয়করণ করেন। এরপর ব্রিটেন ও আমেরিকা মিলে বিশ্বমঞ্চে ইরানের বিরুদ্ধে প্রচারণা শুরু করে। যখন তাতেও কাজ হয় না, তখন সিআইকে অপারেশন এলেক্স চালানোর নির্দেশ দেওয়া হয়। আর এটা ছিল প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের সরাসরি নির্দেশ। এই অপারেশনের মাধ্যমে সিআইএ প্রথমবার রেজিম চেঞ্জ অপারেশন চালায়। লক্ষ্য ছিল তাদের যে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। আজ বলা হচ্ছে গণতন্ত্র আনা হবে, কিন্তু ওই টাইম তারা গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারকে সরাই দিল। আর সিআই এক্সাক্ট টাইমে রাস্তার বিক্ষোভ প্রার্থনা শুরু করে। ইরানি রাজনীতিবিদদের ঘুষ দেয়, ইরানের সামরিক কর্মকর্তাদের কিনে ফেলে। একটা প্রচারণা চালানো হয়, তো তাদেরকে বলা হচ্ছে মোসাদ্দেক যে প্রেসিডেন্ট, সবার তারা নির্বাচিত কমিউনিস্ট, তাকে ইসলাম বিরোধী হিসেবে দেখানো হয়। নির্বাচিত প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। আর আবার ইরানের শহরে শাসন ফিরিয়ে আনা হয়। আবার ইরানে সেই যে শাহ ছিল তার শাসন ফিরিয়ে আনা হয়। এরপর পরবর্তীতে 26টা বছর শাহ আমেরিকা ও ইসরায়েলের সহায়তায় শাসন চালায়। 26টা বছর। এতে কি হয়, মানুষের মধ্যে আমেরিকা আর ইসরায়েলের প্রতি ক্ষোভ বাড়তেই থাকে। অবশ্য 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে। এরপর যে সরকার ক্ষমতায় আসে, আজকের আমেরিকান প্রেসিডেন্ট, আবার সেটাতেও মানে তাকেও সরাতে চান। ইসলামী বিপ্লবের পর থেকে আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রচারণা চালানো শুরু করে। এই পুরো গল্পের মূল কথা হলো, ডোনাল্ড ট্রাম্প যতই গণতন্ত্রের কথা বলুক, বাস্তবত হলো আমেরিকা কখনোই ইরানের সত্যিকারের গণতন্ত্র আনতে চায়নি, কারণ সেটা তাদের স্বার্থের বিরুদ্ধে। চায় একটা রিমোট কন্ট্রোল সরকার, গণতন্ত্র নয়। সেই কারণেই তারা আজ খোলাখুলি যুদ্ধে পড়তে যাচ্ছে এবং যেভাবে গোয়েন্দা সংস্থাগুলা খামনিকে খুঁজে বের করে হত্যা করতেছে, এখন হয়তো সারা পৃথিবীতে এই কৌশল নকল করা হবে। এইভাবে হত্যাকাণ্ড করতে পারে ইন ফিউচার। আমার প্রশ্ন হলো, এইভাবে অন্য দেশের নেতাকে হত্যা করার দীর্ঘমেয়াদী ফল কি? এতে কি কখনো সত্যি শান্তি বা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়? আমার মতে এর উত্তর খুবই পরিষ্কার।